নমস্কার। শুরু করেছে যে নতুন পর্ব প্রেতলোকের সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার যে ঘটনাটা পাঠিয়েছি সেটাই কলকাতায়। তো তার সাথে এই ঘটনাটা ঘটে গেছে। তো সে যেমনভাবে লিখে বেড়েছে সেরকমভাবেই পড়ে শোনাচ্ছি। আমার নাম প্রকাশ, বাড়ি কলকাতায়। যে ঘটনাটা আজ আমি লিখে পাঠাচ্ছি সেটা আমার সাথে প্রায় 1 বছর আগে ঘটে গেছে। কলেজে পড়ি তখন আমি 3rd ইয়ার। গরমের ছুটিতে আমি আমার 2 বন্ধু মিলে ঠিক করলাম যে কোথাও একটা ঘুরতে যাব, কিন্তু কোথায় যাব বুঝতে পারছিলাম না। তারপর ঠিক করলাম যে আমোদপুর বলে একটা জায়গা আছে শান্তিনিকেতনের কাছে, সেখানে আমাদের পুরনো বাড়ি আছে। তো সেখানে গিয়ে ঘুরে আসি। আমি ওদের দুজনকে বললাম, ওরা বললো ঠিক আছে চ। দুজনে রাজি হলো। 3জনে বেরিয়ে পড়লাম, আমি, প্রীতম ও সুদীপ। কলকাতা থেকে 3.5 ঘন্টা লাগে পৌঁছাতে। সন্ধ্যাবেলায় পৌঁছে গেলাম সে বাড়িতেই, মানে ওই বিকেল বিকেল নাগাদই পৌঁছে গেছিলাম আর কি। বাড়িটা একেবারে ময়লা আবর্জনায় ভরে গেছে। 2-3 বছর ধরে কেউ এখানে থাকে না, তাই কেউ সাফ সাফাইও করে না, মেনটেন করার কোনো লোক নেই। 2তলা বাড়ি, আমরা 2তলায় উঠলাম। চাবি তো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো 2তলায় গিয়ে ঘরটাকে একটু থাকার সুযোগ্য করে নিলাম, যাতে 2 দিন থাকতে পারি এখানে। তো 3জনে মিলে গল্প করছি সন্ধ্যাবেলায় ঘরে বসেই। তো সুদীপ জিজ্ঞেস করলো যে ভাই, এই বাড়িটা কার? মানে আমি বললাম যে এটা আমাদের পৈতৃক বাড়ি ছিল আগে। আমরা এখানেই থাকতাম, যেখানে তোরা বসে আছিস, আমরা যেখানে বসে আছি এই ঘরেই আমরা আগে থাকতাম। কিছু কারণের জন্য কলকাতা চলে যাই এই বাড়ি ছেড়ে। সুদীপ বললো যে কী কারণ? তখন আমি বলি তাহলে শোন, 2তলায় আমরা থাকতাম, আমি, বাবা, মা। আর নিচের তলায় থাকতো আমাদের এক ভাড়াটিয়া। তাদের ফ্যামিলিতে একটা মেয়ে ও তার বাবা মা থাকতো। মেয়েটা পড়াশোনায় খুবই ভালো ছিল, দেখতেও বেশ সুন্দর ছিল এবং খুব শান্ত স্বভাবের একটা মেয়ে ছিল, কোনো ঝামেলা অশান্তিতে থাকতো না। এবার একদিন হঠাৎ করে ঘুম ভেঙে গেল ভীষণ চেল্লামিল্লিতে। সকালবেলায় ভীষণ চেল্লামিল্লির শব্দ আসছে বাইরে থেকে। ঘুম থেকে উঠে দেখি সকাল 7টা বাজে। ঘর থেকে বেরিয়ে দেখি আমাদের নিচের তলায় ভাড়াটেদের ঘরে খুব ভিড় জমা হয়েছে। মাকে জিজ্ঞেস করলাম যে মা, কী হয়েছে গো, নিচে এত ভিড় কেন? কী হয়েছে সুমিদের ঘরে? তখন মা বলল যে সুমি সুসাইড করেছে, গলায় দড়ি দিয়েছে। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে নিচে গেলাম। গিয়ে দেখি ওদের ঘরের সামনে লোকারণ্য, পুলিশও এসছে। আমি যখন সুমির ঘরে ঢুকলাম তখন দেখি 2টো পুলিশ মিলে সুমির বডিটা পাখা থেকে নামাচ্ছে। তারপর হাসপাতালে কয়েকজন লোক মিলে সেই বডিটাকে বাইরে নিয়ে যাচ্ছিল। তারা এমন করে বডিটাকে ধরেছিল যে আরেকটু হলেই সুমি মাথাটা দেওয়ালে লাগতো। তো আমি তখন মাথায় হাত রাখলাম যাতে মাথাটা দেওয়ালে না লাগে। ওর বডিটা বাইরে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি আমার কানে শুনতে পেলাম সুমির গলা। সে আমায় বলছে যে আমি সবসময় তোর পাশে থাকবো। সুমি আমার ছোটোবেলার বন্ধু, খুবই খুবই ভালো বন্ধু। আমি নিজের কানকে এবং নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম যে সুমি এরকম কিছু করেছে। আমি খুবই ভেঙে পড়েছিলাম। সুমির শান্তির পরে সুমির বাবা মা এখান থেকে চলে যায়, নিচের ঘর ফাঁকাই পড়ে থাকতো। তারপর আমি সুমিকে মাঝে মাঝে ফিল করতাম, মনে হতো যে ও আমার সাথেই রয়েছে। মাঝরাতে হঠাৎ করে উঠে কথা বলতে শুরু করে দিতাম একা একাই, যখন তখন, মানে চুপ করে বসে আছি সবার সাথে, হুট করে কথা বলতে শুরু করে দিচ্ছি পাশে তাকিয়ে। তারপর যখন তখন বিশেষ করে সন্ধে হলে আমি নিচে চলে যেতাম আগেকার মতো। মা জিজ্ঞেস করতো যে কোথায় যাচ্ছিস? আমি বললাম তো সুমি ডাকছে, আমি সুমির সাথে একটু দেখা করে আসছি। এরকম করে আমি অনেক কিছু করতাম। তো তখন বাবা মা বুঝতে পারে যে আমি যদি এখানে থাকি আমার শরীর খারাপ হবেই, আর ভীষণই শরীর খারাপ হবে। তো তারপরে বাবা মা ঠিক করে যে এই বাড়ি ছেড়ে চলে যাবে। তো বাবা এমনিতেও কলকাতাতেই চাকরি করতো, এখানে খুব কমই থাকতো। তো সেই জন্য বাবা ঠিক করে যে কলকাতায় একটা ফ্ল্যাট নেবে, কলকাতায় শিফট হয়ে যাবে। যেদিন আমি বেরোচ্ছিলাম বাড়ি থেকে সেদিন আমি শুনতে পেলাম যে সুমি আমায় কানে কানে বলছে, কিরে প্রকাশ, চলে যাচ্ছিস আমায় ছেড়ে? সবাই চলে গেছে, আজ তুইও চলে যাচ্ছিস। এই কথাটা শোনার পরে আমি নিজেকে অনেকভাবে চেষ্টা করেছিলাম সেখানে থাকার, সেখানে থেকে যাওয়ার, কিন্তু বাবা মাকে আমি রাজি করতেই পারিনি। সে বলছে না, এখানে থাকাই যাবে না, তুই এখানে থাকলে তোর শরীর খারাপ হবে। তো বাবা মার উপর আমি কথা বলতে পারিনি, আমাকে চলে আসতে হয়েছে কলকাতায়। তারপরে
আমি এই কথাটা বলার পরে সঙ্গে সঙ্গে প্রীতম হেসে ওঠে, বলছে ভাই এসব কী বলছিস ভুলভাল, এসব হয় নাকি কোনো দিন, মানে সত্যি কি বলবো, মানে গল্প করছি বলে তুই যা তা সব বানিয়ে বলে দিচ্ছিস, এরকম করে আমাকে প্রীতম বলতে শুরু করে। সুদীপ তখন বলে যে এরকম করে কেন বলছিস, না হওয়ার কী আছে, হতেই তো পারে এরকম। তখন আমি বলি যে কেন তোর কি বিশ্বাস হচ্ছে না? প্রীতম বলছে না একবারই না। এই বলে সে হো করে হেসে উঠলো, বলছি তুই ভুলভাল কথা বলছিস। আজ তখন সুদীপকে বলে ও বলছে আর তুইও বিশ্বাস করছিস, ভাই তুই এতটা বোকা, এরকম কোনো দিন হয়? একটা মরা মানুষ কোনো দিন কানে কানে এসে কথা বলতে পারে? এরকম করে ব্যঙ্গ করছিল। আমি তখন ওকে বলি যে তোর বিশ্বাস যদি না হয় তাহলে তুই আমার সাথে নিচের ঘরে চ। ওই ঘরে এখনও পাখার সাথে সেই দড়িটা ঝুলছে, যেই দড়িটার সাথে সুসাইডটা করেছিল। তখনও বলছে দূর এসব ভুলভাল কথা ছাড়, চল ছাদে যাই, বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, ছাদে গিয়ে গল্প করি। আমি তখন বললাম কী রে ভয় পেয়ে গেলি নাকি, আমি নিচে যাওয়ার কথা বললাম তুই ভয় পেয়ে গেলি? প্রীতম বলছে না ভয় কেন পাবো, চ তাহলে, আমার কোনো প্রবলেম নেই চ। এই বলে আমরা তিনজনে নিচে আসলাম। নিচে এসে সে ঘরের দরজাটা খুললাম যে ঘরে সুমি আত্মহত্যা করেছিল। খোলার সঙ্গে সঙ্গে দেখি সে ঘরটা একদম ঘুটঘুটে অন্ধকার, ধুলো ঝুলে ভর্তি হয়ে আছে। সেটাই স্বাভাবিক, কারণ আমরা মানে আমাদের ওপরতলা লাইটের কানেকশানটা করেছিলাম, কিন্তু আমি ওপরতলাটাই পরিষ্কার করেছিলাম, বাকি ঘর তো এমনিই নোংরা রয়েছে। তো সেখানে কিছু এতটাই ঘুটঘুটে অন্ধকার ছিল যে আমরা কিছু বুঝতেই পারছিলাম না সেখানে কী রয়েছে না রয়েছে। প্রীতম বলছে কী রে কিছুই তো নেই এখানে। আমি বললাম দাঁড়া, অন্ধকারে বোঝা যায়, তোরা দুজনে এখানেই দাঁড়া, আমি নিচে বেসমেন্ট থেকে লাইটের কানেকশানটা করে আসছি। আমাদের বাড়িতে দুতলা বাড়ি ছিল এবং বাড়ির নিচে একটা বেসমেন্ট ছিল, সেখানে সব কিছু মানে লাইটের কানেকশান ছিল এবং পাম্প অনেক জলের পাম্প এসব অনেক কিছু ছিল আর কি। তো আমি নিচে যাই বেসমেন্টে লাইটের কানেকশানটা দিতে। কানেকশান করে এসে ওপরে যখন এলাম ওই ঘরে, দেখি ওরা দুজন নেই। আমি তখন একটা জিনিস দেখলাম যে মানে পাখায় সে দড়িটা এখনও ঝুলছে। সেটা দেখে আমার ভালো লাগলো যে আমি ওদেরকে প্রমাণ করতে পারবো যে আমি মিথ্যা কথা বলিনি। কিন্তু কাকে প্রমাণ করব, ওরা দুজনে সেখানে ছিলই না। আমি ওদের দুজন নাম ধরে ডাকতে লাগলাম, এই সুদীপ সুদীপ, প্রীতম কোথায় গেলি তোরা, এরকম করে আমি ডাকতে লাগলাম, কিন্তু কোথাও কেউ নেই। ওদের কোনো সারা শব্দই পাচ্ছিলাম না। ঘর থেকে একটু বাইরে আসতেই আবার ডাকতে লাগলাম, হাঁক দিলাম। তখন একটা শব্দ শুনতে পাচ্ছিলাম, হ্যাঁ বল এরকম একটা শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি বুঝতেই পারলাম যে এটা ওদেরই গলা, এবং সেই সময় আমি নিচে চলে এলাম। আমার মনে হচ্ছিল যে গলার শব্দটা বেসমেন্ট থেকে আসছে। আমি নিচে এলাম বেসমেন্টে। আমি ভাবছিলাম যে কত ওরা দুজন আমার পেছন পেছন গেছে, কিন্তু আমি ওদের খেয়ালই করিনি। সেজন্য আমি বেসমেন্টে চলে গেলাম। গিয়ে দেখি সেখানে কেউ নেই, একদম ফাঁকা পুরো বেসমেন্ট। আমি যেরকম করে দরজাটা বন্ধ করে এসেছিলাম সেই ক্রমে দরজা বন্ধ রয়েছে। আমি অবাক হয়ে গেলাম, আওয়াজটা তো এখান দিয়ে আসছিল, তাহলে কোথায় গেল ওরা? আমি আবার হাঁক দিতে উপরে এলাম, ওই ঘরটাতে এলাম। এসে দেখি সেখানে কেউ নেই। আমি ডাকতে লাগলাম, দেখি আবার আওয়াজ আসছে যে হ্যাঁ বল কোথায় তুই, আমরা তো এখানে, এরকম করে আবার আওয়াজ আসছে। এবার আমি বুঝতে পারলাম যে আওয়াজটা আসছে ওপর থেকে। এবার আমি ওপরে গেলাম, দুতলায় গেলাম প্রথমে, হাঁক দিতে সুদীপ প্রীতম এরকম করে হাঁক দিতে ওপরে গেলাম। ওরা হ্যাঁ বল কোথায় তুই, আমরা ওপরে, এরকম বলেই যাচ্ছে। তখন আমি আরও ওপরে গেলাম, ছাদে চলে গেলাম। আমি বুঝতে পারলাম যে ওরা ছাদে বলছিল, হয়তো ছাদে চলে গেছে। আমি ছাদে গেলাম, গিয়ে দেখি ওরা দুজনে বিন্দাস বসে বসে গল্প করছে। বললাম কী রে তোরা এখানে চলে এলি কেন? তোকে আমি বললাম না যে চল নিচে চল দেখবি, তুই বললি যে হ্যাঁ প্রীতমকে বললাম তখন যে তুই বললি হ্যাঁ চল দেখবি, দেখবো, এই বলে ভয় পেয়ে ওপরে চলে এলি, ছাদে চলে এলি। আমি তো দাঁড়াতে বললাম। প্রীতম বলছে ভাই তুই কি পাগল হয়ে গেছিস না নেশা করেছিস? আমরা তো তখন থেকে এখানেই বসে রয়েছি, তুই তো বললি চল ছাদে চ। তারপর তো আমরা দুজনে ওপরে চলে এলাম, তুই বললি যে আমি নিচ থেকে একটু ঘুরে আসছি বলে তুই নিচে গেলি। তোর সাথে আমরা দুজনে কখন নিচে গেলাম? তখন সুদীপ বলছে যে হ্যাঁ ও তো ঠিকই বলছে, তোর কি হয়েছে? আমি আর প্রীতম তো অনেকক্ষণ ধরে ওপরে ছাদে বসে আছি, তুই তো নিজেই বললি যে নিচ থেকে একবার ঘুরে আসি। প্রীতম বলল যে না নিচে যাব না। তো তখন তুই বললি যে আমি একবার ঘুরে আসছি। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না যে এরা কি বলছে, তা এতক্ষণ আমার সাথে কী হচ্ছিল। তখন আমি ওদেরকে বলি যে যাবি কি নিচে, চ একবার দেখে আসবি চ ঘরটা।
তখন ওরা বলে ঠিক আছে চ। এবার আমি আগে আগে আসছিলাম, ওরা পেছন পেছন আসছে। আমি খেয়াল করিনি যে ওরা পেছনে নেই। আমি নিচে এসে দেখি যে ওই ঘরটাতে অলরেডি ওরা দুজন দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছে। আমি ওদের বললাম কে তুই এখানে কী করে এলি, তোরা তো পেছনে ছিলি। তখন প্রীতম বলছে মানে তুই তো নিজেই গেলি বেসমেন্টে লাইট জ্বালানোর জন্যে, তুই আমাদের বললি এখানে দাঁড়িয়ে থাকার জন্যে, আমি বেসমেন্ট থেকে লাইট জ্বালিয়ে আসছি, আমরা তখন থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমার তখন মানে কী বলবো, আমি নিজে অবাক হয়ে গেছিলাম, আমার নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না। আমার মানে কিছু বলারই আমার ছিল না। আমি তখন ওদের বললাম তোরা তো এক্ষুনি ছাদে ছিলি, আমি ছাদে গেলাম, তোরা বললি যে তোরা নাকি অনেকক্ষণ ধরে ছাদে রয়েছিস। তারপর আমি তোদের বললাম যে নিচে চল দেখে আসবি, তোরা বলে হ্যাঁ চ, তোরা তো আমার পিছন পিছন আসছিলি। তখন সুদীপ বলে তুই কি পাগল, তুই সত্যিই পাগল হয়ে গেছিস ভাই, আমরা তখন থেকে এখানে তোর সাথে নিচে এলাম দুতলা থেকে, তুই আমাদের নিয়ে এলি এখানে ঘর দেখানোর জন্যে, এসে আমরা দুজন দাঁড়িয়ে আছি, তোরা তুই একা বেসমেন্টে গেলি লাইট জ্বালানোর জন্য, আমরা তখন থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি, তা তুই বলছিস সামনে নাকি ছাদে গেছি। আমি কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরোলাম, বেরিয়ে নিজের ঘরে এলাম। নিজের ঘরে এসে দেখি তখন ওরা দুজন আমাদের যে ঘরটাতে আমরা প্রথমে গল্প করছিলাম ওই ঘরটাতে বসে রয়েছে, নিজেদের মতো মোবাইল ঘাঁটছে। আমার সেই সময় শরীরটা খারাপ হতে শুরু করে। আমি বুঝতেই পারছিলাম না যে এটা আমার সাথে কী হচ্ছে। মানে দুটো মানুষ একই সময়ের মধ্যে তিনটে জায়গায় কী করে থাকতে পারে। আমি ওদেরকে বললাম যে তোরা কী করছিস কি? ওরা অবাক হয়ে গেল, ওরা বলছে কী করছি মানে? যে এক্ষুনি তো তোরা নিচের ঘরে ছিলি, প্রথমে ছাদে ছিলি, ওখান থেকে নিচের ঘরে এলি, আবার এখানে কি করে চলে এলি? তখন ওরা বলছে যে তুই কি পাগল হয়ে গেছিস, তোর কি, আমার মনে হয় তোর ঘুমের দরকার, তোর মনে হয় ঘুম হয়নি দুদিন ধরে, আর তুই যা যা বলছিলি তা মনে হয় তোর এইসব এখানে এসে ওসব আবার মনে করছে, ওর জন্য এইসব তোর সাথে হচ্ছে। আমি সেই সময় দৌড়ে নিচের ঘরে এলাম, সুমির ঘরে। এসে দেখি যে লাইট নিভে গেছে, ঘুটঘুটে অন্ধকার। আমি ঢুকলাম ঘরে, ঘরে কোনো একটা ইজি চেয়ার ছিল, সেই ইজি চেয়ারটা ঘষটাতে ঘষটাতে সেই কি বলবো ওই পাখার নিচে এলো। নিচে আসার পরে ইজি চেয়ারটা নড়তে লাগলো, যেন মনে হচ্ছে সেই ইজি চেয়ারে বসে কেউ দোল খাচ্ছে। আমি ঘরে ঢুকলাম, আমি সাহস করে ইজি চেয়ারের সামনে গেলাম, কারণ আমার মনে হচ্ছিল যে সুমি আমার সাথে কিছু করবে না। যদি এটা সুমিও হয়ে থাকে, সুমি আমার সাথে কিছু করবে না, কারণ আমার ভালো বন্ধু ছিল আর ও আমাকে বলেছিল সবসময় পাশে থাকবে। আমি ইজি চেয়ারের সামনে যেতেই দরজাটা ধড়াম করে বন্ধ হয়ে গেল। তারপরে আমি দেখলাম যে ইজি চেয়ার থেকে ইজি চেয়ারটা থেমে গেল এবং সেখান থেকে কেউ একটা উঠে দাঁড়িয়েছে। সে আমাকে বলল, আমার কানে কানে কেউ একজন বলছে, কী রে, তোকে আমি বলেছিলাম না যে কাউকে আমার ব্যাপারে বলতে না, তাহলে তুই তোদের বন্ধুকে কেন বললি? হ্যাঁ বল, তুই আমার ইমোশন নিয়ে খেলছিস, তুই সবাইকে আমার কথা বলে দিলি যে আমি এরকম করে সুসাইড করেছি, এই করেছি, ওই করেছি, আমি তোকে এই বলেছি, তুই সব কিছু বলে দিলি ওদেরকে। এই বলার পরে এই যে কথাগুলো বলছিল সুমি, গলাটা ভীষণই ভারী ছিল, মনে হচ্ছে সে রেগে রেগে রয়েছে, রেগে রেগে কথা বলছে আমার সাথে। আমি বললাম যে বিশ্বাস করে আমি বলতে চাইনি। ওরা বিশ্বাস করেছিল না, সেই জন্য আমি ওদেরকে এই ঘরে আনতে বাধ্য হয়েছি। বলছে কি এটা কি কোনো দর্শনীয় স্থান যে তুই এখানে এসে দেখাবি ওদেরকে? এরপরে সে আমাকে দেখা দেয়, সে আমার সামনে চলে আসে, একদম সাদা ধবধবে মুখ, একবারে কি বলবো চোখটা পুরো কালো রয়েছে, আর চুলগুলো সাইডের দিকে ঝুলছে, সামনের দিকে ঝুলছে। একটা সাদা রঙের গাউন পরে, যে গাউনটা পরে সে সুসাইড করেছিল সেই গাউনটাই পরে রয়েছে এখনও। আর হাতে পা মুখ সব জায়গায় একদম পুরো সাদা হয়ে গেছে, আর চোখের নিচে চোখ পুরো কালো। আমি ওকে ওই অবস্থায় দেখে সেন্সলেস হয়ে ওখানেই পড়ে যাই। আমার যখন জ্ঞান আসে তখন আমি হসপিটালে ছিলাম এবং আমার সামনে সুদীপ ও প্রকাশ দুজনে, সুদীপ আর ওই প্রীতম দুজনে দাঁড়িয়েছিল। আমি বললাম যে কী হয়েছে আমার? তখন ওরা দুজন বলছে তুই অজ্ঞান হয়ে পড়েছিলি ওই সুমির ঘরে,
তোকে অনেকবার ডাকার পরে তুই উঠছিলি না, তাই আমাদের হসপিটালে আনতে বাধ্য হয়েছে। তোর বাবা মাকে খবর দিয়েছি, তারাও আসছে। তারপর থেকে আমি বাড়িতে চলে আসার পর থেকে আমি প্রায় দিন বাজে বাজে স্বপ্ন দেখতাম সুমিকে নিয়ে। ও আমাকে মারতে আসছে, বারবার আমায় বলছে যে তুই আমার ফিলিংস নিয়ে এইসব করলি, তুই আমার কোনো রকম আমার প্রাইভেসি রাখলি না। হ্যাঁ, এইসব অনেক কিছু বলতো, আমাকে মারতে আসতো, আমাকে প্রাণে মারা হুমকি দিত, অনেক কিছু করতো। তো সেই সময় আমি মাকে সব কিছু বলে দিই, এবং মাকে বলার পরে মা আমাকে একটা মন্দিরে নিয়ে যায়। মন্দিরে নিয়ে গিয়ে একটা ভালোভাবে পুজো দেওয়ায়, আমার নামে পুজো দেয়, এবং একটা মন্দির থেকে একটা তাবিজ দেয় আমাকে, আমার হাতে, সেটা আমি পড়ি। এবং বলেছিল যে 1 মাস পরে থাকতে। 1 মাসের মধ্যে তো কিছু হয়নি। 1 মাস পরার পর আমি খুলে দিয়েছিলাম। খোলার পরে আর সেরকম কিছু হয়নি, আমি ওরকমকার কিছু ফিল করিনি। তারপর থেকে আমি কোনো দিনই ওই বাড়িতে আমি ফিরে যাইনি। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা, এবং দয়া করে বন্ধুবান্ধব, পরিবার পরিজন সবার সাথে শেয়ার করুন। আশা করি তাদেরও ভালো লাগবে, এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন প্রেতলোক00@gmail.com ইমেলে। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।